আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা পড়াশোনা করেন না এবং এমনও অনেকেই রয়েছেন যারা পড়াশোনা করেন কিন্তু কিভাবে পড়াশোনা করতে হয় তা জানেন না। এই দুটোই হলো সমস্যা, কিন্তু দ্বিতীয় সমস্যাটি হলো প্রথম সমস্যাটির থেকে আরো বেশি গুরুতর। কারণ প্রথম সমস্যাটিতে তুমি পড়তে বসো না, অর্থাৎ তুমি নিজের মতো করে জীবনকে উপভোগ করো। কিন্তু দ্বিতীয়টিতে তুমি পড়তে বসো এবং এই পড়তে বসার চক্করে তোমার জীবনকে উপভোগ করাও হয় না এবং পড়াও হয় না। এই দুটো সমস্যারই সমাধান আমরা আজকের এই ভিডিওতে পাবো। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের স্যার ফ্রান্সিস বেকনের প্রবন্ধ অফ স্টাডিজ অবলম্বনে পড়াশোনার সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসটি মূলত ক্লাস 11-এর স্টুডেন্টসদের জন্য হলো। আপনি যদি কোনো না কোনোভাবে পড়াশোনার সাথে যুক্ত থাকেন, আপনি এই ভিডিওটি থেকে উপকৃত হবেন। কারণ এই পাঠ্যাংশে স্যার ফ্রান্সিস বেকন পড়াশোনার সুবিধা, পড়াশোনার সাইড ইফেক্ট এবং পড়াশোনা কিভাবে করতে হয় তা তিনি তুলে ধরেছেন। So this video is going to be very important, and now without wasting any further time, let's get started. অফ স্টাডিজ হলো একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি শুরু করার আগে প্রবন্ধ বিষয়টা কি তোমাদের বলে দিই। প্রবন্ধ হলো এমন একটি গদ্য রচনা যার দ্বারা লেখক কোনো একটি বিষয় নিয়ে তথ্য, মতামত, ব্যাখ্যা বা বিশ্লেষণ প্রদান করেন। গল্প বা উপন্যাস থেকে প্রবন্ধের মূল পার্থক্য হলো এই যে গল্প বা উপন্যাসে লেখক কোনো একটি কাহিনী নির্মাণ করার চেষ্টা করেন, অর্থাৎ গল্প বা উপন্যাসের চরিত্রাবলী বা ঘটনাবলী কোনো একটি কাহিনী নির্মাণের জন্য সচেষ্ট হয়, কিন্তু প্রবন্ধে লেখক কোনো কাহিনী নির্মাণ করেন না। প্রবন্ধে লেখক কোনো একটি বিষয় নিয়ে তথ্য বা মতামত প্রদান করেন। এক কথায় বলতে গেলে গল্প বা উপন্যাস হলো কাহিনী নির্ভর রচনা এবং প্রবন্ধ হলো তথ্য নির্ভর রচনা। এবং আজকের এই প্রবন্ধ অফ স্টাডিজের লেখক হলেন স্যার ফ্রান্সিস বেকন, যিনি 1561 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং যিনি মূলত বিখ্যাত ছিলেন তার পরীক্ষামূলক ও সায়েন্টিফিক পদ্ধতিতে সত্যকে উদ্ঘাটন করার চেষ্টার জন্য। তিনি ছিলেন পলিটিশিয়ান, ফিলোজফার, সায়েন্টিস্ট এবং এসেইস্ট। তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে জীবন পর্যায়ে জীবনের বিভিন্ন অ্যাসপেক্ট যেমন ভালোবাসা, সামাজিকতা, রাজনীতি, শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করে গিয়েছেন এবং ইংলিশ লিটারেচারকে সমৃদ্ধ করেছেন। এবং ইংলিশ লিটারেচারে তার এই এসে বিষয়ে অমূল্য কৃতিত্বের জন্য তাকে ফাদার অফ ইংলিশ এসে নামক আখ্যাটি দেওয়া হয়, অর্থাৎ তিনি ছিলেন ইংরেজি প্রবন্ধের জনক। কিন্তু এখানে মনে রেখে দেবে, ফ্রান্সিস বেকন ছিলেন ফাদার অফ ইংলিশ এসে, কিন্তু যদি প্রশ্ন আসে ফাদার অফ এসে অর্থাৎ প্রবন্ধের জনককে, তখন তার উত্তর কিন্তু ফ্রান্সিস বেকন হবে না, তখন তার উত্তর হবে স্যার মাইকেল ডে মন্টেগনে, যিনি ছিলেন একজন ফ্রান্সের লেখক। এবং তোমরা যদি জেনে থাকো বাংলা প্রবন্ধের জনককে, তা তোমরা নিচে কমেন্টে লিখে জানো। এবং আর একটি বিষয়, যে বিষয়টি না জানলে আমার মনে হয় আমরা এই প্রবন্ধটিকে সঠিকভাবে উপভোগ করতে পারবো না, তা হলো স্যার ফ্রান্সিস বেকনের এই পরিচয় ফাদার অফ ইংলিশ এসের সাথে সাথে আরেকটি পরিচয় ছিল, তিনি ছিলেন ফাদার অফ এম্পিরিসিজম। এই এম্পিরিসিজমের বাংলা প্রতিশব্দ হলো অভিজ্ঞতাবাদ। এই অভিজ্ঞতাবাদ হলো একটি ফিলোসফিক্যাল টার্ম, যার মূল বক্তব্য হলো আমাদের জ্ঞান বা প্রকৃত জ্ঞান আসে মূলত অবজারভেশন এবং এক্সপিরিয়েন্সের দ্বারা। এই অভিজ্ঞতাবাদের মতে আমরা কোনো একটি বিষয় নিয়ে যতই পড়াশোনা করি না কেন, তাতে আমাদের জ্ঞান বা প্রকৃত জ্ঞান হবে না। জ্ঞান বা প্রকৃত জ্ঞান তখনই হবে যখন আমরা সেই বিষয়টিকে এক্সপিরিয়েন্স করব বা সেই বিষয়টিকে সঠিক অবজারভেশনের দ্বারা উপলব্ধি করব। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, হয়তো তুমি সাঁতার কাটা শিখতে চাও এবং সাঁতার কাটা শেখার জন্য তুমি অনেকগুলি বই পড়ে ফেললে। এখন যদি তুমি বই পড়ে ফেলার পর দাবি করো যে তোমার এই সাঁতার কাটা বিষয়ে জ্ঞান রয়েছে, তাহলে সেটা ভুল হবে। জ্ঞান তখনই হবে যখন তুমি সাঁতার কাটার জন্য জলে নেবে, সাঁতার কাটা শিখবে এবং শিখে যাবে। And best thing about this essay is that this essay is completely based on empiricism, অর্থাৎ স্যার ফ্রান্সিস বেকন তার জীবন পর্যায়ের অভিজ্ঞতা এবং উপলব্ধির দ্বারা আজকের এই প্রবন্ধ অফ স্টাডিজকে রচনা করেছেন। এবং আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের পাঠ্যে স্যার ফ্রান্সিস বেকনের প্রবন্ধ অফ স্টাডিজ অন্তর্ভুক্ত হয়েছে। আমরা তার সারা জীবনের অভিজ্ঞতা এবং উপলব্ধির দ্বারা তৈরি করা এই প্রবন্ধ অফ স্টাডিজ আজকে এই একটি পাঠ্যে পড়ে বুঝব। And I am pretty confident that watching this video you will be definitely benefited, and if you are a class 11 students, then I guarantee you don't have to watch any other video on this topic to understand it better. So without any further delay, let's dive into the main text of Studies by Francis Bacon. এই প্রবন্ধটি শুরু করার আগে এই প্রবন্ধের নামকরণের যথাযথতা জেনে নিই।
স্যার ফ্রান্সিস বেকন জীবনের অভিজ্ঞতা দিয়ে জীবন পর্যায়ে জীবনের বিভিন্ন অ্যাসপেক্ট যেমন ভালোবাসা, সামাজিকতা, রাজনীতি, শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করেছেন। তিনি যে বিষয়টি নিয়ে প্রবন্ধ রচনা করেছেন সেই বিষয়ের আগে অপ লাগিয়ে সেই প্রবন্ধটির নামকরণ করেছেন। এবং আজকের এই প্রবন্ধে স্যার ফ্রান্সিস বেকন পড়াশোনার সম্পর্কে আলোচনা করেছেন এবং তাই এই প্রবন্ধের নামকরণ রেখেছেন অফ স্টাডিজ। এরপর আসা যাক ফ্রান্সিস বেকনের সামনের ব্রেকেটে থাকা 1625-এর ইতিহাসে। স্যার ফ্রান্সিস বেকনের প্রবন্ধ অফ স্টাডিজ প্রথম প্রকাশিত হয় 1597 খ্রিস্টাব্দে তার এসে কালেকশন অফ স্টাডিজে, এবং 1612-এ স্যার ফ্রান্সিস বেকন এই প্রবন্ধটিকে আবার পুনর্মার্জন করেন এবং সংস্করণ করেন, এবং শেষবারের মতো 1625-এ তিনি এই প্রবন্ধের সংস্করণ করেন। এবং আজকের এই প্রবন্ধটি যেটি আমরা পড়তে চলেছি এই প্রবন্ধটি হলো এই 1625 এর সংস্করণ। চলো এখন লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং পড়া যাক। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। পড়াশুনো আমাদেরকে আনন্দ, অলঙ্কার এবং দক্ষতা প্রদানের কাজ করে। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। তো এই পড়াশুনো মূলত আনন্দ দেওয়ার কাজটি করে যখন আমরা একাকী সময় কাটাই এবং অবসর সময় কাটাই। এখানে মনে রেখে দেবে রিটায়ারিং কথাটির অর্থ কিন্তু চাকরি থেকে অবসর প্রাপ্তির পর সময় নয়। এখানে রিটায়ারিং কথাটির অর্থ হলো নট ওয়ার্কিং টাইম বা ফ্রি টাইম। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, এবং এই পড়াশুনো অলঙ্কার হিসেবে কাজ করে যখন আমরা কথোপকথন করি। অর্থাৎ ফ্রান্সিস বেকন বলতে চাইলেন আমরা কথোপকথনের সময় পড়াশুনোর প্রসঙ্গ টেনে এনে আমরা আমাদের কথোপকথনের স্বভাব বৃদ্ধি করতে পারি। অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, এবং এই পড়াশুনো আমাদেরকে দক্ষতা প্রদানের কাজ করে যখন আমরা কোনো কাজকে বিচার করি বা কোনো কাজকে উপস্থাপন করি। মনে রেখে দেবে বিজনেস কথাটির অর্থ কিন্তু এখানে কোনো ব্যবসা নয়, এখানে বিজনেস কথাটির অর্থ হলো কাজ, এবং ডিসপোজিশন কথাটির অর্থ হলো সম্পাদন করা বা করা। এরপর ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান। কারণ একজন দক্ষ ব্যক্তি হয়তো কোনো একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারেন এবং সেই নির্দিষ্ট কাজটিকে বিচার করতে পারেন একের পর এক। বাট দ্য জেনারেল কাউন্সেলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড। কিন্তু কোনো কাজের সাধারণ পরামর্শ, সেই কাজটির পরিকল্পনা করা এবং সেই কাজটিকে সুবিন্যস্ত করার কাজটি ভালোভাবে সম্পন্ন হয় কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিদের কাছ থেকে। এই বিষয়টি বোঝার জন্য তোমরা ভাবতে পারো একজন মুচি রয়েছে, সেই মুচি তার জুতো সেলাইয়ে খুবই এক্সপার্ট, অর্থাৎ খুবই দক্ষ, কিন্তু যদি তাকে মন্দির গিয়ে চণ্ডীপাঠ করতে বলা হয় তবে তিনি তার সর্বোচ্চ চেষ্টা বা বেস্ট এফোর্ট দিয়েও সেটি করতে পারবেন না। কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি চাইলেই জুতো সেলাই করতে পারবেন এবং চাইলেই তিনি মন্দিরে গিয়ে চণ্ডীপাঠ করতে পারবেন। এতদূর পর্যন্ত স্যার ফ্রান্সিস বেকন পড়াশোনার কী কী সুবিধা রয়েছে সেগুলি বললেন। এখন তিনি পড়াশোনার কী কী ক্ষতিকর প্রভাব রয়েছেন সেগুলি চিহ্নিত করেছেন আমাদের সামনে। চলো লাইন বাই লাইন পড়া যাক। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, অর্থাৎ পড়াশোনায় খুবই বেশি সময় নিয়োগ করা হলো স্লথ অর্থাৎ অলসতার পরিচয়। এখন যদি তুমি সারাদিন পড়াশুনো করতে থাকো তোমার পার্সোনাল প্লেজারের জন্য বা আনন্দ নেওয়ার জন্য, এবং সেই পড়াশুনোর বিষয়গুলি তোমার বাস্তব জীবনে কোনো কাজে না লাগে, তাহলে সেই পড়াশুনো করা এবং শুয়ে শুয়ে রিলস দেখার মধ্যে কোনো পার্থক্য নেই। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ এফেক্টেশন, এবং এই পড়াশুনোকে খুবই বেশি অলঙ্কার হিসেবে ব্যবহার করাটা হলো এফেক্টেশন, যার বাংলা প্রতিশব্দ হলো কৃত্রিমতা, এবং যাকে গদা বাংলায় বলা যেতে পারে ঢং। অর্থাৎ কী হলো, পড়াশোনাকে খুবই বেশি অলঙ্কার হিসেবে ব্যবহার করাটি হলো ঢঙের পরিচয়। এই বিষয়টি বোঝার জন্য তুমি ভাবতে পারো, ধরো তোমার কোনো নারীকে পছন্দ হয়েছে এবং সেই নারীকে প্রশংসা করার জন্য তুমি বললে তুমি আমার সোনা 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 গো, কিন্তু তাতেও যদি তুমি না থেমে আবার বলতে থাকো তুমি আমার রূপা 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 গো, তাহলে তোমাকে যে ব্যক্তিগুলি দেখবে এবং যাকে তুমি বলবে তাদের কাছে কি মনে হবে? তাদের কাছে মনে হবে ঢং করো তুমি, হ্যাঁ ভালো গান ভালো নাচ হচ্ছে। এবং পরের একটি ক্ষতিকর প্রভাব যেটা আমাদের এড়িয়ে যাওয়া উচিত তা হলো টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস, অর্থাৎ সমস্ত কিছু জিনিসকে তাদের নিয়মে অর্থাৎ পড়াশুনোর নিয়মে বিচার করা। কারণ ইট ইজ দ্য হিউমার অফ এ স্কলার, কারণ এটি হলো কোনো শিক্ষিত ব্যক্তির হাস্যকর দিক। কারণ যে সমস্ত ব্যক্তিরা জীবনকে এই পড়াশুনোর নিয়মে
বিচার করে তারা ঠিক সেই মামাস বইয়ের মতো, যে বইয়ের নিজের কোনো বিচার বুদ্ধি থাকে না, তার মা যা বলে তাই করে এবং তার মা যা বলে তাই বিশ্বাস করে, তাদের কোনো নিজস্ব বিচার বুদ্ধি নেই। ঠিক তেমনি যে সমস্ত ব্যক্তিরা বইয়ের আইনে বা বইয়ের নিয়মে সমস্ত কিছু বিচার করে, তারাও আমাদের কাছে সেই মামাস বইয়ের মতোই হাস্যকর, কারণ তারা বইয়ে যদি লেখা থাকে সূর্য পশ্চিম দিকে ওঠে, তারাও বিশ্বাস করে সূর্য পশ্চিম দিকে ওঠে। দে পারফেক্ট নেচার, তারা মানব প্রকৃতিকে পারফেক্ট করে অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং এই পড়াশুনো নিজেরা পারফেক্ট হয় এক্সপিরিয়েন্সের দ্বারা। এই বিষয়টি বোঝার জন্য তোমরা ভাবতে পারো দুইজন শিক্ষক রয়েছে, একজন শিক্ষকের অভিজ্ঞতা রয়েছে পড়ানোয় এবং আরেকজন শিক্ষক পুরোপুরি অনভিজ্ঞ, তার পড়ানোয় কোনো এক্সপিরিয়েন্স নেই। এখন যদি তাদেরকে একটা নতুন বিষয় দেওয়া হয় স্টুডেন্টকে পড়ানোর জন্য, তাহলে তারা যখন সেই বিষয়টি পড়ানোর জন্য নিজেরা পড়াশুনো করবে, তখন এক্সপিরিয়েন্স ব্যক্তিটির যে সময় লাগবে সেই পড়াটা তৈরি করতে, একজন অনভিজ্ঞ বা আনএক্সপিরিয়েন্সড ব্যক্তির সেই বিষয়টিকে তৈরি করতে বা সেই বিষয়টিকে পড়তে আরও বেশি সময় লাগবে। কারণ এক্সপিরিয়েন্স ব্যক্তিটির হচ্ছে পড়ানোর বিষয়ে জ্ঞান রয়েছে, সে জানে যে কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে, কিন্তু আনএক্সপিরিয়েন্স ব্যক্তির জ্ঞান নেই যে কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। এই বিষয়টি বোঝার জন্য স্যার ফ্রান্সিস বেকন নিজে আরেকটি সুন্দর উদাহরণ দিয়েছে। তিনি বলেছেন, ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি। স্বাভাবিক বা আমাদের ন্যাচারাল ক্ষমতাগুলি হলো ঠিক ন্যাচারাল উদ্ভিদের মতোই, যেগুলিকে ছাঁটাইয়ের প্রয়োজন রয়েছে। প্রুনিং কথাটির অর্থ ছাঁটাই, মনে রেখে দেবে, বাই স্টাডি পড়াশোনার দ্বারা। অনেক সময় দেখবে তোমাদের বাড়িতে যদি কোনো বাগান থাকে, যদি তোমরা সেই বাগানটি ভালোভাবে পরিচর্যা না করো, সেই বাগানটির গাছগুলিকে সঠিকভাবে ছাঁটাই না করো, তাহলে দেখবে সেই বাগানটি একদিন জঙ্গলে পরিণত হবে। ঠিক তেমনি আমরা যদি কেবলমাত্র পড়াশুনো করতে থাকি এবং সেই পড়াশুনোগুলোকে বাস্তব জীবনের কাজে না লাগাই, তাহলে দেখবে আমাদের মাথার মধ্যে অনেক তথ্য হয়ে গেছে, তথ্য ডাই হয়ে গেছে, এবং যখন সঠিক সময়ে সঠিক তথ্য প্রয়োজন, সেই সময় আমরা সঠিক তথ্য দিতে পারছি না। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফর্থ ডিরেকশন টু মাচ অ্যাট লার্জ। এখানে মনে রেখে দেবে, ফর্থ কথাটির অর্থ হলো সামনের দিকে, ডিরেকশন নির্দেশনা, টু মাচ অ্যাট লার্জ মানে হচ্ছে খুবই অস্পষ্ট। তাহলে পুরো মানে কী হয়, স্টাডিজ দেমসেলভ ডু গিভ ফর্থ ডিরেকশন, অর্থাৎ পড়াশুনো নিজেরা খুবই বেশি অস্পষ্ট নির্দেশ দেয়। অ্যাকসেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না সেই পড়াশুনোকে সীমাবদ্ধ করা হয় অভিজ্ঞতার দ্বারা। এই বিষয়টি বোঝার জন্য তোমরা ভাবতে পারো, একজন ব্যক্তি রয়েছে যে এডিটিং শিখতে চায়। এখন এই এডিটিং শেখার জন্য যদি সে ইউটিউবে ভিডিও দেখতে শুরু করে, তাহলে দেখবে সে ইউটিউব ভিডিও দেখেই চলেছে, তার আর এডিটিং শেখা হচ্ছে না। এডিটিং শেখা তখনই হবে যখন সে একটি ভিডিও দেখবে এবং সেই ভিডিও দেখে নিজে শিখে নিজে এক্সপিরিয়েন্স করবে, অর্থাৎ নিজে এডিট করার চেষ্টা করবে, তবেই সে এডিটিং শিখতে পারবে। এরপর স্যার ফ্রান্সিস বেকন ব্যক্তিদের তিনটি ভাগে ভাগ করেছেন তাদের পড়াশুনোর প্রতি দৃষ্টিভঙ্গি অনুযায়ী। ক্র্যাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, অর্থাৎ ধূর্ত ব্যক্তিরা পড়াশোনার নিন্দা করে। এখানে ধূর্ত বলতে সেই সমস্ত ব্যক্তিদের কথা বোঝানো হয়েছে যে সমস্ত ব্যক্তিরা মনে করেন যে পড়াশোনায় কিছুই নেই, পড়াশোনায় হলো শুধুমাত্র টাইম ওয়েস্ট, এবং সাধারণ জীবনযাপন বা পড়াশুনো না করেও যে জীবনযাপন করা যায় তা পড়াশুনো করার চেয়ে কিছুতেই কম নয়। অ্যান্ড তারপর আসছে সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, এবং সাধারণ ব্যক্তিরা পড়াশুনোর প্রশংসা করে। সাধারণ ব্যক্তি বলতে আমাদের মতো লোকেদের কথা বলা হয়েছে, যারা মনে করেন যে পড়াশুনো হলো খুবই একটি ভালো জিনিস, কিন্তু কী কারণে পড়াশুনো করতে হয় বা পড়াশুনো কেন করবো তা জানেন না। ঠিক যেমন আমরা যদি বই পড়তে বসি কিন্তু পড়ছি কি না না জেনে আমাদের বাবা মা খুশি হয় যে আমার ছেলে পড়াশোনা করছে, ঠিক তেমনি আমরা পড়াশুনো করি কেন করি তা জানি না। এরপর আর এক ধরনের ব্যক্তি রয়েছেন যারা হলেন ওয়াইস ম্যান, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি। এই জ্ঞানী ব্যক্তিরা এই পড়াশুনোকে ব্যবহার করে। এটি বোঝার জন্য তোমরা এই গল্পটি শুনতে পারো। ইলন মাস্ক একদিন নাসাতে গিয়েছিলেন এবং নাসাতে গিয়ে বলেছিলেন যে আপনারা এমন কেন রকেট তৈরি করেন না যা মহাকাশে গিয়ে আবার ফিরে আসবে। এই কথাটি শুনে নাসার লোকেরা তার উপর হাসাহাসি করেছিলেন এবং বলেছিলেন আপনি কি পাগল। এতে ইলন মাস্ক দৃঢ় প্রতিজ্ঞা করেন যে তিনি নিজে এইরকম একটি রকেট বানাবেন, এবং তাই তিনি নিজের ইচ্ছায় নিজের মতো করে পড়াশুনো শুরু করেন এবং নিজে রকেট বানান। এটি হলো এই পড়াশুনোর সঠিক ব্যবহার। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ পড়াশুনো নিজেরা কখনোই নিজেদের ব্যবহার শেখায় না,
বাট দ্যাট ইজ এ উইজডম উইথাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন। এবং সেটাই হলো জ্ঞান, যেটা হচ্ছে তাদেরকে ছেড়ে, মানে পড়াশুনোর ব্যাপারটা ছেড়ে এবং পড়াশুনোর ওপরে উঠে গিয়ে অবজারভেশনের দ্বারা শেখা হয়। ধরো বইতে লেখা আছে সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি যদি সেটা বিশ্বাস করে নাও, সেটা ঠিক অ্যাপ্রোচ হবে না এই পড়াশুনোর। কিন্তু যদি তুমি এই বইয়ের লেখা দেখে নিজে গিয়ে অবজার্ভ করো এবং দেখো যে সূর্য পূর্ব দিকে উঠছে, তাহলে সেটি হবে এই পড়াশুনোর সঠিক পন্থা। তারপর ফ্রান্সিস বেকন পড়াশোনা কীভাবে করতে হয় তা তিনি বলেছেন। রিড নট টু কন্ট্রাডিক্ট, পড়াশুনো করো না দ্বন্দ্ব করার জন্য, অ্যান্ড কনফিউট এবং খণ্ডন করার জন্য। অর্থাৎ পড়াশুনো করা উচিত নিজে বোঝার জন্য বা নিজে শেখার জন্য, কারো সাথে দ্বন্দ্ব করার জন্য বা কেউ লিখেছে সেটাকে ভুল প্রমাণ করার জন্য নয়। এবং নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এবং বইতে যা লেখা রয়েছে সেটাকে বিশ্বাস করে মেনে নেওয়ার জন্য নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, এবং এই পড়াশুনোর দ্বারা আর খোরাক খুঁজে পাওয়ার জন্য নয় বা কথোপকথনের খোরাক খুঁজে পাওয়ার জন্য নয়। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, পড়াশুনো করা উচিত বিচার বিবেচনা করার জন্য। এরপর স্যার ফ্রান্সিস বেকন বইকে ভাগ করেছেন 3টি ভাগে। কী কী ভাগ দেখে নেওয়া যায়। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বই রয়েছে যেগুলিকে স্বাদ নেওয়ার জন্য, অর্থাৎ কিছু কিছু বই রয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে বইটি ভালো কিনা, শুধু উল্টে পাল্টে দেখার জন্য। অ্যান্ড আদার্স টু বি সোয়ালোড, এবং কিছু কিছু বই রয়েছে যেগুলিকে গলাধ্যকরণ করা উচিত, মানে পুরোপুরিভাবে পড়া উচিত। সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু কিছু বই রয়েছে যেগুলিকে পুরোপুরিভাবে পড়া উচিত। কেমনভাবে পড়া উচিত? সেগুলিকে চিবিয়ে চিবিয়ে এবং হজম করতে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, এটিরই ব্যাখ্যা দিয়েছেন পরের লাইনে। অর্থাৎ কিছু কিছু বই রয়েছে যেগুলিকে কেবলমাত্র খণ্ডে খণ্ডে পড়া উচিত। অ্যান্ড আদার্স টু বি রিড বাট নট কিউরিয়াসলি, এবং কিছু কিছু বই রয়েছে যেগুলিকে পড়া উচিত কিন্তু অতটা কৌতূহল দিয়ে পড়া প্রয়োজন নেই। অ্যান্ড সাম ফিউ টু বি রুড হোললি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, এবং কিছু কিছু বই রয়েছে যেগুলিকে পুরোপুরি পড়া উচিত। ডিলিজেন্স মানে হচ্ছে একনিষ্ঠা বা শ্রমসাধ্যভাবে, অ্যান্ড অ্যাটেনশন এবং মনোযোগের সঙ্গে। অ্যান্ড সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি, এবং কিছু কিছু বই রয়েছে যেগুলিকে ডেপুটি বা সাবস্টিটিউটের দ্বারা পড়ানো যেতে পারে। অর্থাৎ কিছু কিছু বই রয়েছে যেগুলিকে অন্য কাউকে দিয়ে পড়ানো যেতে পারে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং সেই বইগুলির নির্যাস বা সামারি তৈরি করানো যেতে পারে অন্য কারো দ্বারা। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, কিন্তু এই বিষয়টি করা উচিত কেবলমাত্র কম গুরুত্বপূর্ণ যুক্তি বা কম গুরুত্বপূর্ণ বইয়ের ক্ষেত্রে। অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস, এবং সবচেয়ে নিম্নমানের বইদের ক্ষেত্রে। এলস ডিস্টিলস বুকস, তাহলে এই ডিস্টিল বুক অর্থাৎ সংক্ষিপ্ত বইগুলি ঠিক সেই ডিস্টিল ওয়াটারের মতোই হয়ে যায়, যেগুলি হচ্ছে দেখতে সুন্দর কিন্তু তেমন কোনো গুরুত্ব নেই। লাইনটি একবার পড়া যাক। সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, কিছু কিছু বই রয়েছে যেগুলিকে অন্য কারো দ্বারা পড়ানো যেতে পারে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং সেই বইগুলির সামারি তৈরি করানো যেতে পারে অন্য কারো দ্বারা। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, কিন্তু সেই বইগুলি হওয়া উচিত খুবই নিম্ন বা খুবই কম গুরুত্বপূর্ণ বইয়ের ক্ষেত্রে। অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস, এবং খুবই নিম্নমানের বইদের ক্ষেত্রে। এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার প্লাস্টিক থিং, না হলে এই সংক্ষিপ্ত বইগুলি সেই পাতিত জলের মতোই হয়ে ওঠে, যেগুলি হচ্ছে দেখতে সুন্দর কিন্তু তেমন গুরুত্ব নেই। রিডিং মেকথ এ ফুল ম্যান, রিডিং মানুষকে একটি পরিপূর্ণ মানুষে পরিণত করে। এখানে মেকথ কথাটি হলো একটি আর্কেইক ওয়ার্ড। মেকথ এখানে মেক্স অর্থে ব্যবহৃত হয়েছে। রিডিং মেক্স এ ফুল ম্যান, অর্থাৎ পড়াশোনা একজন মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে। অর্থাৎ পড়াশুনোর দ্বারা কোনো একজন ব্যক্তি অন্যর দেওয়া জ্ঞান নিজে নিতে পারে, অর্থাৎ সে সমস্ত জিনিসকে বুঝতে পারে। কনফারেন্স এ রেডিম্যান, এবং আমরা যদি এই বিষয়ে কনফারেন্স করি অর্থাৎ কথোপকথন করি, তাহলে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি করার জন্য প্রস্তুত হয়ে ওঠি। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্টমেন্ট, এবং আমরা যদি সেই বিষয়টি নিয়ে লিখতে পারি তাহলে বলা যেতে পারে আমরা সেই কাজটি করার জন্য যথোপযুক্ত, অর্থাৎ এক্সাক্টমেন্টে পরিণত করে। অর্থাৎ স্যার ফ্রান্সিস বেকন বলতে চাইলেন আমরা নিজেদেরকে পারফেক্ট করার জন্য এই 3টি কাজ করতে পারি। এক হচ্ছে রিডিং, যেটা আমাদের পরিপূর্ণ মানুষে পরিণত করে। দ্বিতীয় হলো কনফারেন্স, মানে সেই বিষয়ে কথোপকথন, অর্থাৎ যেটি আমাদেরকে সেই কাজের জন্য প্রস্তুত তৈরি করে। এবং রাইটিং, যদি আমরা সেই বিষয়টি নিয়ে লিখতে পারি তাহলে জানবো যে আমরা সেই কাজটি করার জন্য যথোপযুক্ত।
অ্যান্ড দেয়ার ফর ইফ এ ম্যান রাইট লিটিল হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি। এবং সেই জন্যই যদি কোনো ব্যক্তি খুবই অল্প লিখে তাহলে তার খুবই তীব্র স্মৃতিশক্তি থাকা উচিত। ইফ ইউ কনফা লিটিল হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট ওয়েট। যদি সে খুবই কম কথা বলে তাহলে তার খুবই স্বাভাবিক বুদ্ধি থাকা উচিত বা উপস্থিত বুদ্ধি থাকা উচিত। অ্যান্ড ইফ হি রিড লিটিল হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং টু সিম টু নো দ্যাট হি ডজ নট। এবং যদি কোনো ব্যক্তি খুবই অল্প পড়াশোনা করে তাহলে তার খুবই বুদ্ধি বা ধূর্ততা থাকা উচিত, যাতে করে লোকে বুঝতে না পারে যে সে জানে না। এরপর বিভিন্ন সাবজেক্টের কথা বলেছেন এবং সেই বিভিন্ন সাবজেক্ট আমাদের কীরকমভাবে সাহায্য করে বা আমাদের কীরকম পরিবর্তন করে সেটি বলেছেন। হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ। ইতিহাস মানুষকে জ্ঞানী করে, অর্থাৎ আমরা ইতিহাস পড়ে আমরা ইতিহাসের বিভিন্ন ঘটনা বুঝতে পারি এবং সেই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। পোয়েটস ওয়েটি, এবং কবিতা মানুষকে বুদ্ধিমান তৈরি করে বা উপস্থিত বুদ্ধি সম্পন্ন তৈরি করে। দেখবে যে ব্যক্তি কবিতা বা শায়রি পড়ে তিনি বা তাকে আমাদের কি খুবই বুদ্ধিমান মনে হয়। অ্যান্ড ম্যাথমেটিক্স সাটেল, এবং গণিত মানুষকে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন করে তোলে। সাটেল কথাটির অর্থ সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন। অ্যান্ড ন্যাচারাল ফিলোসফি ডিপ, এবং সাধারণ দর্শন মানুষকে গভীর পরিণত করে, মানে সে গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে। অ্যান্ড মোরাল গ্রেভ, এবং নীতিশাস্ত্র মানুষকে গম্ভীর করে তোলে, অর্থাৎ যে ব্যক্তির নৈতিকতা জানা রয়েছে, যে ব্যক্তি জানে কোনটি সঠিক এবং কোনটি ভুল, সেই ব্যক্তি গম্ভীর বা সিরিয়াস হয়ে ওঠে। যে বিষয়টি করতে হয় সেই বিষয়ে সিরিয়াস হয়, এবং যে বিষয়টি ত্যাগ করা উচিত বা ইগনোর করা উচিত সেটা ইগনোর করতে শেখে। এরপর লজিক অ্যান্ড রেটোরিক এবেল টু কন্টেন্ট, এবং লজিক এবং অলঙ্কার মানুষকে তর্ক করতে সাহায্য করে বা তর্ক করতে শেখায়। এরপরের লাইন এভেন্ট স্টাডিয়া ইন মোডস, যার ইংলিশ মিনিংটি ব্র্যাকেটে দেওয়া আছে। স্টাডিজ পাস ইন্টু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স। পড়াশুনো মানুষের আচার আচরণে দেখতে পাওয়া যায়। এটি একটি অ্যাফোরিজম। অ্যাফোরিজম কথাটির অর্থ হলো এমন একটি লাইন বা এমন একটি ছোট রচনা যার দ্বারা একটি বড় কিছুকে প্রকাশ করা হয়। তেমনি এই লাইনটি আগের যতগুলি লাইন পড়লাম তার একটি সামারি। ফ্রান্সিস যখন কী বলতে চাইছেন, স্টাডিজ পাস ইন্টু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার, পড়াশুনো আমাদের আচার আচরণে দেখতে পাওয়া যায়। তোমরা বুঝতেই পারছো যে এই লাইনটির দ্বারা পেছনে যে সমস্ত জিনিসগুলি পড়েছি তার অর্থ বোঝা যাচ্ছে। নেই, দ্যার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রোট আউট বাই ফিট স্টাডিজ। না, এমন কোনো পাথর বা ইম্পেডিমেন্ট বলতে পারো অবস্টেকেল বা বাধা, এমন কোনো পাথর বা বাধা নেই ইন দ্য উইট বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, আমাদের মনের মধ্যে যেগুলিকে আমরা দূর করতে না পারি যথাযথ পড়াশুনোর দ্বারা। এমন কোনো পাথর বা বাধা নেই যা দূর করা যায় না যথাযথ পড়াশুনোর দ্বারা। লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজের, ঠিক যেমনটা আমাদের শরীরের যে কোনো রোগের বা নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট এক্সারসাইজ রয়েছে, ঠিক তেমনি মনের বাধা বা মনের পাথরকে সরানোর জন্য যথাযথ পড়াশুনো রয়েছে, যার দ্বারা আমরা সেই মনের বাধা বা মনের পাথরটিকে দূর করতে পারি। তারপরে কী বলছেন, বাউলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেন্স, অর্থাৎ বল করা বা বাউলিং করা পাথর এবং কিডনির জন্য ভালো। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, এবং শুটিং করা ফুসফুস এবং বুকের জন্য ভালো। অ্যান্ড জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক, এবং সাধারণ হাঁটাচলা তলপেট বা স্টমাকের জন্য ভালো। রাইডিং ফর দ্য হেড, এবং কোনো ঘোড়ায় চড়া হলো মাথার পক্ষে ভালো বা মাথার জন্য ভালো। অ্যান্ড লাইক সো বা অ্যান্ড দ্য লাইক, এবং ইত্যাদি ইত্যাদি। সো ইফ এ ম্যানস উইড বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তাই যদি কোনো ব্যক্তির বুদ্ধি ঘোরাফেরা করছে বা মন উড়ু উড়ু করছে সেই ব্যক্তিকে গণিত পড়তে দাও। ফর ইন ডেমনস্ট্রেশন ইফ হিজ উইড বি কল্ড এ ওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি সে তার এই গণিত বিষয় থেকে তার মন অন্যদিকে যায় একটুর জন্য, তাহলে তাকে আবার সেই পুনরায় শুরু করতে হবে। অর্থাৎ গণিতেতে যদি কোনো একটি প্লাস মাইনাসে ভুল হয় তবে সেই গণিতটিকে মেলানোর জন্য তাকে প্রথম থেকে আবার দেখতে হবে এবং প্রথম থেকে তাকে এই গণিতটি করতে হবে,
উত্তর মেলানোর জন্য। ইফ হিজ উইট বি নট অ্যাপ টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান। যদি কোনো ব্যক্তির মন কোনো কিছুকে আলাদা করতে বা চিনতে পারে না, তাহলে সেই ব্যক্তির স্কুলম্যানদের পড়া উচিত। স্কুলম্যান বলতে এখানে ভাবতে পারো, স্কুলম্যান বলতে দার্শনিকদের পড়া উচিত। ফর দে আর সিমিনি সেক্টরস, কারণ তারা হলেন চুলচেরা বিশ্লেষক, স্প্লিটার্স অফ হেয়ার্স, তারা হলেন চুলচেরা বিশ্লেষক। ইফ হি বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স অ্যান্ড টু কল আপ দ্য থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ে তর্ক করতে না পারেন বা ঝগড়া করতে না পারেন এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জিনিস স্মরণ করতে না পারেন কোনো কিছু প্রমাণ করার জন্য বা কোনো কিছুকে অঙ্কন করার জন্য, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তাকে লয়ার্সদের কেস পড়তে দিন। কারণ লয়ার্সরা তর্ক করায় এবং কোনো কিছুকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রমাণ করায় দক্ষ হয়। তাই যে ব্যক্তি কোনো কিছুর বিষয়ে ঝগড়া করতে না পারলে বা কোনো কিছু স্মরণ করতে না পারলে কোনো কিছু প্রমাণ করার জন্য বা কোনো কিছু অঙ্কন করার জন্য, তাহলে তাদেরকে লয়ার্স কেস পড়তে দেওয়া উচিত। অ্যান্ড সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিট, তাই বলা যেতে পারে মনের প্রতিটি ভুল বা ডিফেক্ট বা ত্রুটির জন্য নির্দিষ্ট প্রতিকার রয়েছে।